বেশ, এর আগের দিন আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের উপর কিছু প্রবলেম দেখেছিলাম, যে কি করে ডিফারেন্সিয়েশনের প্রবলেম গুলোকে সলভ করা হয়, এবং এক ধরনের প্রবলেম নিয়ে আলোচনা হয়েছিল। যদিও ডিফারেন্সিয়েশন থেকে দু তিন ধরনের প্রবলেম হতে পারে, আজকে আমরা মোটামুটি সব ধরনের প্রবলেমই কভার করার চেষ্টা করব। এই 1 ঘন্টার ক্লাসে মোটামুটি 3 ধরনের প্রবলেম হয়তো আমরা পেয়ে থাকবো। গতকালকের প্রবলেম গুলো ছাড়া, মানে গতকালে যে প্রবলেম গুলো পেয়েছিলাম সেগুলো বাদে আরো 3 ধরনের আমাদের আসতে পারে। সেই 3 ধরনের প্রবলেম আজকে আলোচনা করব। কিন্তু তার আগে একবার জাস্ট জিনিসগুলোকে রিভিশন দিয়ে দেওয়া যাক, কারণ আমাদের আজকের প্রবলেম করতে গেলে মোটামুটি সব ধরনের ফর্মুলা বা নিয়ম আমাদেরকে জানা থাকতে হবে। তো ফার্স্টটা ছিল যে y ইকুয়াল টু fx যদি হয়, তাহলে y এর অন্তর্কলজ dy dx দ্বারা চিহ্নিত হয়, বা f ড্যাশ x দ্বারা চিহ্নিত, y1 দ্বারা চিহ্নিত হয়, এবং সেই dy dx এর সংজ্ঞা হচ্ছে এটা, dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 বাই h। ঠিক আছে, এটা হচ্ছে যদি কোনো একটা ফাংশন দেওয়া থাকে, এই যে f অফ x কথাটা মানে হচ্ছে এটা ফাংশন অফ x, এটা sin x ও হতে পারে, cos x ও হতে পারে, ইত্যাদি ইত্যাদি, log x হতে পারে, e টু দি পাওয়ার x হতে পারে, এটসেট্রা। তো যাই দেওয়া থাকুক না কেন, ঠিক আছে, বা তুলনামূলক x দিয়ে মধ্যে কথা তৈরি একটা ফাংশন, ঠিক আছে, x দিয়ে গঠিত একটা ফাংশন, সেই ফাংশনের ডেরিভেটিভ সেটাকে আমরা dy dx দিয়ে চিহ্নিত করব, বা f ড্যাশ x দিয়ে চিহ্নিত করব, বা y1 দ্বারা করব। এবং এটাকে আরেকটা কথা বলে দিই, সেটা হয়তো আমাদের 11 এর থিওরিতে বলা নেই, সেটা হচ্ছে যে এটাকে বলা হয় প্রথম ক্রমের সমাকলন, প্রথম ক্রমের অবকলন বা অন্তর্কলজ বলা হয়। ঠিক আছে, প্রথম ক্রমের অবকল বা অন্তর্কলজ বলা হয় থাকে। প্রথম ক্রম কেন? কারণ আমরা ডিফারেন্সিয়েশন কিন্তু একাধিকবার অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে যতবার আমি ডিফারেন্সিয়েশন অ্যাপ্লাই করব তত ক্রমের ডেরিভেটিভ আমরা পেতে থাকবো। আমাদের ক্লাস 12 আছে হচ্ছে দ্বিতীয় ক্রমের অন্তর্কলন। ঠিক আছে, প্রথম ক্রমের পাশাপাশি আমরা দ্বিতীয় ক্রম ওখানে শিখবো, কিন্তু 11 থাকাকালীন আমরা শুধুমাত্র প্রথম ক্রমের অন্তর্কলজ নিয়ে আলোচনা করব। আমাদের 11 যে জিনিসগুলো নিয়ে ডিসকাশন করতে হবে বা যেগুলোর উপর আমাদের প্রবলেম সলভ করতে হচ্ছে প্রথম ক্রমের অন্তর্কলজ, অবকলন যোগ্যতা বা অন্তর্কলন যোগ্যতা। ঠিক আছে, সংজ্ঞার সাহায্যে কি করে আমরা অন্তর্কলজকে বের করতে পারি, বা কোনো বিন্দুতে কি করে আমরা কোন বিন্দু মানে কোনো অপেক্ষকের অবকল থাকবে কিনা বা অন্তর্কলন যোগ্য কিনা সেই ব্যাপারটা চেক করতে পারি কোন নির্দিষ্ট বিন্দুতে। এই ব্যাপারগুলো আছে। এবং এর আগের দিন আমরা যে প্রবলেম গুলো সলভ করেছিলাম, মানে কোনো একটা ফাংশন দেওয়া থাকবে, তার ডিরেক্ট ডিফারেন্সিয়েশন, সেই জিনিসটা তো আছে। তো এখন এরকমই আমাদের যদি কোনো ফাংশন দেওয়া থাকে এবং তার যদি ডেরিভেটিভ বের করতে বলে, সেই ডেরিভেটিভ তো বের হয় ডিফারেন্সিয়েশনের সাহায্যে। সেই ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা ছিল এটা, x equal to limit h tends to 0 f of x plus h minus fx by h। ঠিক আছে, তারপরে একই রকম ভাবে যদি কোনো নির্দিষ্ট বিন্দুর উল্লেখ থাকে, আগের ডেফিনেশন আর এই ডেফিনেশনটার মধ্যে তফাৎ হচ্ছে যে দ্বিতীয় ডেফিনেশনটার মধ্যে একটা নির্দিষ্ট বিন্দুর উল্লেখ আছে, আর আগের ডিফারেন্সিয়েশনটার মধ্যে কোনো নির্দিষ্ট বিন্দুর উল্লেখ নেই। নির্দিষ্ট বিন্দুর উল্লেখ না থাকে তাহলে যে লিমিটের ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটা আমরা ইউজ করব, আর যদি নির্দিষ্ট বিন্দুর উল্লেখ থাকে তাহলে পরে আমরা দ্বিতীয় যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি এটাকে ব্যবহার করব। ঠিক আছে, এই তখন ইউজ করা হবে 2 নম্বর ফর্মুলাটাকে। তো অঙ্কিতা বলছে যে স্যার ও ভালো করে মানে দেখতে পাচ্ছে না, ও বলছে যে ও কিছু দেখতে পাচ্ছে না। দেখতে পাচ্ছ ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। আমি বলবো যে নিজের মোবাইল নিজের যেন সুইচ অফ করে অন করে একবার। ঠিক আছে, তাহলে পরে আবার হয়তো দেখতে পাবে ঠিকঠাক করে। নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। তুই দেখতে পাচ্ছিস ঠিক করে? হ্যাঁ স্যার। তুই ঠিক দেখতে পাচ্ছিস, আওয়াজটা ঠিকঠাক করে শোনা যাচ্ছে না শ্রেয়া? না, একটু মাঝে মাঝে কেটে কেটে আসছে। ওটা নেটওয়ার্ক ইস্যুর জন্য। ঠিক আছে, ওটা কখনো কখনো নেটওয়ার্ক ইস্যু হয়। ঠিক আছে, তার সেই কারণে কেটে যাচ্ছে। তাছাড়া আমার মনে হয় সেরকম কোনো প্রবলেম নেই, কারণ আমিও এজ আ স্টুডেন্ট হিসেবে এই ইয়ের মধ্যে আছি। এখন শোনা যাচ্ছে ঠিক করে? হ্যাঁ, এখন ঠিক আছে। বেশ বেশ, ঠিক আছে, এটা নেটওয়ার্ক ইস্যুর জন্য হচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম যে অন্তর্কলনের সংজ্ঞা আমরা ব্যবহার করব। ঠিক আছে, অন্তর্কলনের সংজ্ঞার সাহায্যে আমরা ডেরিভেটিভ বের করব, কিন্তু যদি নির্দিষ্ট বিন্দু উল্লেখ তাহলে 2 নম্বরটা অ্যাপ্লাই করব, আর যদি বিন্দু উল্লেখ না থাকে তাহলে প্রথম যে নিয়মটা দেখতে পাচ্ছি সেটা ব্যবহার করব।
এর পাশাপাশি এখানে আমাদের অন্তর্গোলকের অপেক্ষক এবং তার অন্তর্গোলকের এটা আমরা দেখতেই পাচ্ছি। যদি sin x দেওয়া থাকে sin x এর অন্তর্গোলক হচ্ছে cos x, cos x এর হচ্ছে minus sin x, tan x এর sec square x, sec x এর sec x tan x। এইভাবে টোটাল 14টা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি। তোদের যদি কারোর না থাকে এটা, তো প্লিজ নোট ডাউন করে নিস ভিডিওটাকে পজ করে, ঠিক আছে? পরবর্তীতে যখন তোরা ভিডিওটা দেখবি আবার, সেক্ষেত্রে ভিডিওটাকে পজ করে নিয়ে নিস, অথবা অ্যাপের মধ্যে তো নোট দেওয়াই থাকবে, সেই নোটের থেকেও লিখে নিতে পারিস। আর কিছু আছে সাধারণ সূত্র। সাধারণ সূত্র বলতে এই সূত্রগুলো কম বেশি প্রত্যেকটা অঙ্কের মধ্যেই আমাদের, তো আমাদের তো থিওরির পাশাপাশি মেইনলি প্রবলেম সলভ করতে হবে। তো প্রবলেম সলভ করতে গিয়ে এই 1 থেকে 5 এর যে সূত্রগুলো, এই সূত্রগুলো কম বেশি প্রত্যেকটা প্রবলেমের মধ্যে ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে? তো এই ফর্মুলা গুলোর উপর বেস করে আমরা আজকে কিছু প্রবলেম সলভ করব। অলরেডি কিছু প্রবলেম দেখেছি এর আগের দিন, আজকে আরো কিছু প্রবলেম আলোচনা করব আমরা। তো প্রবলেমের লিস্ট গুলো নেওয়া যাক একে একে। এই যে প্রবলেমের তালিকাগুলো, ঠিক আছে? ফার্স্ট প্রবলেম আমাদের চলে এসেছে, অন্তর্কলনের উপর কিছু প্রশ্নের উত্তর আমরা করব সলভ। ফার্স্ট কোশ্চেন রেডি, সেটা কি? দেখা হচ্ছে dy dx ইকুয়াল টু 0 যখন y ইকুয়াল টু, এত বড় একটা চেহারা, ঠিক আছে? y ইকুয়াল টু 1/1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার c মাইনাস b প্লাস 1/1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস c প্লাস x টু দি পাওয়ার b মাইনাস c। তো এত বড় একটা এক্সপ্রেশন, একে ডিফাইন, আর ডিফারেন্সিয়েশন রেজাল্টটা দেখ কত ছোট, মাত্র 0, ঠিক আছে? মানে ডেরিভেটিভের উত্তরটা 0 হয়ে যাবে। আমরা কি শিখেছি যে কখন কোন অপেক্ষকের ডেরিভেটিভ 0 হয়? একটা পার্টিকুলার কেস হয় কিন্তু, যখন অপেক্ষকের ডেরিভেটিভের ভ্যালু 0 হয়। মনে পড়ে কোনটা? কারো কেউ বলতে পারবে? কারো মনে আছে কখন? থাকলে, হ্যাঁ বল। কনস্ট্যান্ট থাকলে, মানে কনস্ট্যান্ট ধ্রুবক থাকলে, এক্স্যাক্টলি, ধ্রুবক থাকলে, একদম ঠিক, ধ্রুবক থাকলে তার ডেরিভেটিভের ভ্যালু হয়ে যায় 0। তাহলে y ইকুয়াল টু যেটা দেখতে পাচ্ছি, এটা নিশ্চয়ই ধ্রুবক না। কেন? কারণ এখানে তো আমি x দেখতে পাচ্ছি, বাট স্টিল এর ডেরিভেটিভের ভ্যালু নাকি 0। তাহলে যা মনে হচ্ছে কোনো না কোনো ভাবে y এর যেটা আছে, y এর এখান থেকে এমন কিছু একটা হবে যাতে dy dx এর মধ্যে যতগুলো টার্ম আসবে সব ক্যান্সেল আউট চলে যাবে, হয় এটা। অথবা এরকমও হতে পারে যে y ইকুয়াল টু দেওয়া আছে, এটাকে যদি আমি সরলীকৃত আকারে কনভার্ট করি, সিম্পলিফাই যদি করি, সিম্পলিফাই করলে হয়তো এটা শেষে গিয়ে কোনো একটা ধ্রুবকে কনভার্ট হতে পারে। এই দুই ধরনের পসিবিলিটি হলেও হতে পারে, তো জানি না কোনটা হবে। তো যেটা দেওয়া আছে, প্রথম কথা, একে সরাসরি ডিফারেন্সিয়েশন করাটা তো আমার পক্ষে যা দেখে মনে হচ্ছে খুব চাপের হয়ে যাবে, কারণ এত বড় প্রথম 3টা বড় বড় টার্ম আছে, আর যে টার্ম গুলো আছে সেগুলোর মধ্যে আবার উপরে 1 নিচে এটা, মানে হচ্ছে u বাই v সূত্র অ্যাপ্লাই করে করে করতে হবে। তো এটা পসিবল না। তো আমি একটা কাজ করি, ফার্স্ট অফ অল এটাকে সিম্পলিফাই মানে সরল করার চেষ্টা করি, দেখি সরল করতে গেলে পরে কি আসে, কারণ দেখে মনে হচ্ছে এটাকে সরল করা যেতে পারে, এই প্রত্যেকটা টার্মকে আমি সিম্পলিফাই করতে পারি। তো ফার্স্টে আমি এই ফার্স্ট টার্মটাকে নিয়ে দেখি কি আসে। ফার্স্টে বলা আছে 1/, দেখি এটাকে কি করা যায় সিম্পলিফাই যদি করি। x টু দি পাওয়ার b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a দেওয়া আছে। তো এটা সমান সমান আমি করতে পারি কি, আমি করতে পারি হচ্ছে যে 1/1 প্লাস x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a এরকম লেখা যায়, কারণ x টু দি পাওয়ার b মাইনাস a মানে হচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার মাইনাস a থাকার অর্থ নিচে চলে যাবে x টু দি পাওয়ার a। একই রকম ভাবে এটাকে লিখতে পারি x টু দি পাওয়ার c ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a, এরকম হয়ে গেল। এটা ইকুয়াল টু, তাহলে 1 লসাগু দেখতে পাচ্ছি x টু দি পাওয়ার a হচ্ছে, আর উপরে এই 1 এর সাথে যখন x টু দি পাওয়ার a মাল্টিপ্লাই হবে তখন x টু দি পাওয়ার a হয়ে যাবে প্লাস x টু দি পাওয়ার b প্লাস x c। এটা ইকুয়াল টু, আমরা ভালো করে জানি 1/এটা বাই এটা যখন থাকবে তখন সবার নিচে যেটা থাকে সেটা ঘুরে উপরে মাল্টিপ্লাই হয়ে যাবে, দ্যাট ইজ এটা হয়ে যাবে x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। তাহলে এইভাবে ফার্স্ট যে টার্মটা ছিল, প্রথম টার্মটাকে সিম্পলিফাই করে আমি এরকম পাচ্ছি, এর থেকে বেশি সিম্পলিফাই মনে হয় না হবে। দ্বিতীয় টার্মটাকে এখন নিয়ে নেওয়া যাক, 1/1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস b প্লাস x টু c মাইনাস b। তাহলে একই রকম ভাবে আমি যদি এই b গুলো আছে এগুলোকে যদি আমি একই ভাবে 1 প্লাস a বাই x টু দি পাওয়ার b এভাবে লিখতে পারি আমি x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার b। তার মানে আবার লসাগু হবে, লসাগু হলে পরে নিচে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার b, এখানে হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার c, আর উপরে হচ্ছে 1। ওই একই টেকনিকে আমি বলতে পারি যে x টু দি পাওয়ার b আবার উপরে চলে যাবে, 1 এর সাথে মাল্টিপ্লাই হবে, তার মানে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার, নিচেটাকে একটু গুছিয়ে লিখলে x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c।
প্রথম যে পদটা ছিল সেই পদটাকে সিম্পলিফাই করে আমি পেয়েছিলাম x টু দি পাওয়ার a ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। আর দ্বিতীয় পদটাকে সিম্পলিফাই করে পাওয়া গেল x টু দি পাওয়ার b বাই একই হর, দুটো টার্মেরই একই হর দেখা যাচ্ছে। তার মানে 3 নম্বর যেটা আছে এটাকে সম্ভবত আমাদের এত ক্যালকুলেশন করার দরকারই পড়বে না, আমরা হয়তো দেখেই বলে দিতে পারবো যে এখানে হবেটা কত। x to the power c, ওটা উপরে x to the power c হবে বাই হবে। একদম ঠিক, 1 বাই x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c এরকম হয়ে যাচ্ছে। তাহলে y যেটা দেওয়া ছিল এই y টাকে কিন্তু এখন আমি একটু অন্যভাবে লিখতে পারি। y দেওয়া ছিল হচ্ছে y ইকুয়াল টু 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার b মাইনাস a প্লাস x টু দি পাওয়ার c মাইনাস a 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস b প্লাস x টু দি পাওয়ার c মাইনাস b। এটাকে একটু কার্সরটাকে পাশে নিয়ে আসি, প্লাস 1 বাই 1 প্লাস x টু দি পাওয়ার a মাইনাস c প্লাস x টু দি পাওয়ার b মাইনাস c। এটা ছিল কোশ্চেনে, আমি সিম্পলিফাই করে লিখতে পারছি y ইকুয়াল টু প্রথম থেকে পাচ্ছি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c প্লাস এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার b ডিভাইডেড বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। আর এটা হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a প্লাস x টু দি পাওয়ার b প্লাস x টু দি পাওয়ার c। তার মানে y ইকুয়াল টু, এটা দেখ তিনজনের যেহেতু ভগ্নাংশ আর তিনজনের যেহেতু হর সেম রাশি, তাহলে লসাগুটা ওই রাশিটাই হয়ে যাচ্ছে। আর উপরের যে রাশিগুলো আছে তারা মানে লব গুলো তারা নিজেদের মধ্যে এমনি যোগ হয়ে যাচ্ছে, কোনো কিছু গুণটুন হচ্ছে না, এবং তার ফলে দেখা যাচ্ছে উপর নিচে একই রাশি চলে আসছে, মানে কাটাকাটি গিয়ে শেষমেশ y ইকুয়াল টু কত যাচ্ছে 1, যেটা একটা ধ্রুবক। তার মানে প্রীতি যেটা শুরুতে বলছিল যে dy dx ইকুয়াল টু হয়ে যাবে ধ্রুবকের ডেরিভেটিভ। তার মানে এভাবে আমরা ফার্স্ট প্রবলেমটাকে সলভ করছি, ঠিক আছে। dy dx ইকুয়াল টু 0 চলে আসলো। y যদি যেটা দেওয়া ছিল বড় একটা অপেক্ষক দেওয়া ছিল, কিন্তু দেখতে পাচ্ছি এই বড় অপেক্ষকটাকে সিম্পলিফাই করলে একটা এক্সপ্রেশন চলে আসলো 1, ঠিক আছে, এবং তার ডেরিভেটিভ হয়ে গেল 0। কত স্মুথলি হয়ে গেল জিনিসটা, তাই না? আচ্ছা, তাহলে এইভাবে আমরা ফার্স্ট প্রবলেমটা সলভ করলাম। সেকেন্ড প্রবলেমে যাওয়া যাক। y ইকুয়াল টু, সেকেন্ড প্রবলেম, y ইকুয়াল টু দেওয়া আছে cosec x প্লাস cot x, y ইকুয়াল টু cosec x প্লাস cot x দেখাতে বলেছে যে 2 dy dx প্লাস y স্কয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। 2 dy dx প্লাস y স্কয়ার প্লাস 0 কি করে দেখি। প্রথম যে y যেটা দেওয়া আছে সেখান থেকে আমি y স্কয়ার বের করব, সেখান থেকে আমি dy dx বের করব, এবং তারপরে বাম পক্ষের মধ্যে বসিয়ে দেব, দেখাবো যে ভ্যালুটা 0 আসবে, ঠিক আছে। তো y স্কয়ারটা বের করে নিয়ে আগে চট করে, y দেওয়া আছে তার মানে y স্কয়ার কত হবে, y স্কয়ার হবে হচ্ছে cosec x প্লাস হোল স্কয়ার, cosec x প্লাস cot x হোল স্কয়ার মানে এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার হয় প্লাস 2 ইনটু cosec x। এই বলে রাখি cosec x ইনটু cot x কে কিন্তু কিছু করা যায় না, ঠিক আছে। cosec x ইনটু cot x ওরকমই থেকে যাবে, cosec x ইনটু থাকলে ওটাকে সিম্পলিফাই করা যেত, প্লাস cot স্কয়ার x। এটাকে কিছু করার উপায় নেই, ঠিক আছে। cosec স্কয়ার x প্লাস 2 cosec x cot x প্লাস cot স্কয়ার x এরকমই থেকে যাবে এটা। আচ্ছা, আর কি হবে, আর হবে হচ্ছে dy dx লাগবে, আবার dy dx। এখন যদি আমরা dy dx বের করি তাহলে সেটা কি হবে, dy dx হবে cosec x এর ডেরিভেটিভ, cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x ইনটু cot x, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec স্কয়ার x, মাইনাস cosec x cot x, আর এটা হচ্ছে মাইনাস cosec স্কয়ার x। আশা করি cosec x এবং cot x এর ডেরিভেটিভ গুলো তোমাদের মনে আছে। তো cosec x এর ডেরিভেটিভ হয় হচ্ছে মাইনাস cosec x cot x, আর cot x এর ডেরিভেটিভ হয় মাইনাস cosec স্কয়ার x। যদি মনে না থাকে তাহলে এগুলোকে কিন্তু একটু বাড়িতে দেখতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি y স্কয়ার এবং পেয়ে গেলাম, তো এখন যেটা সেখানে বসিয়ে দিতে পারি, देयरफॉर LHS কি হবে, LHS হচ্ছে 2 dy dx প্লাস y স্কয়ার প্লাস 1, এটা ইজ ইকুয়াল টু 2 dy dx এর জায়গায় আমরা cosec x x স্কয়ার x প্লাস y স্কয়ার এর জায়গায় y স্কয়ার ভ্যালুটা লিখবো, সেটা হচ্ছে cosec স্কয়ার x প্লাস
2 cosec x cot x প্লাস cot square x প্লাস সবার লাস্টে একটা 1 আছে, তো ওটাকে লিখি 1 করে দিই এখানে। তো -2 cosec x into cot x মাইনাস এখানে হচ্ছে 2 cosec square x প্লাস ব্র্যাকেটটা উঠিয়ে দিচ্ছি cosec square x প্লাস 2 cosec x into cot x, ভালো জিনিস, সেটা কেটে যাবে, প্লাস cot square x। দেখ অন্য কোথাও কোনো cot square x নেই, কিন্তু অ্যান্সারটা 0 আনতে হবে। তো আমি cot square x কে cosec square x এর আকারে লিখছি। cosec square x এর আকার বলতে cot square x কে লেখা হচ্ছে cosec square x minus 1, ঠিক আছে? এটা ইকুয়াল টু, তাহলে আমার দুটো টার্ম কেটে যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছি দুটো -2 প্লাস cosec square x মানে মাইনাস cosec square x হচ্ছে, প্লাস এখানে cosec square x প্লাস 10 থাকতে আমরা শিখেছিলাম না cosec square x minus cot square x equal to 1, সেখান থেকে আমি এই cot square x কে লিখলাম cosec square x minus 1 প্লাস 1। দেখ সব টার্ম কেটে যাচ্ছে, এটা ইকুয়াল টু 0, দ্যাট ইজ RHS। তো প্রুভ হয়ে যাচ্ছে জিনিসটা, প্রমাণিত, যেটা আমাদের প্রমাণ করতে বলছে। ব্যাস, এভাবে দেখ খুব ইজি, কিন্তু ডিফারেন্সিয়েশন এত কঠিন জিনিস না। ডিফারেন্সিয়েশন তুই যদি ফর্মুলা গুলোকে ঠিকঠাক করে মনে রাখিস তাহলে কিন্তু এই জাতীয় ডিফারেন্সিয়েশন একদম সোজা, ঠিক আছে? নেক্সট প্রবলেম চলে যাচ্ছে y ইকুয়াল টু √x প্লাস √x, ঠিক আছে? আগেই বলে রাখি আমরা এরপরে আমাদের ফিফথ প্রিভিয়াস ইয়ারের, কিন্তু আগেই বলে দিই যে কিছু কিছু কোশ্চেন, যেমন এই কোশ্চেনটা 3 নম্বর কোশ্চেন যেটা দেখতে পাচ্ছিস বা এখন যে কোশ্চেনটা করলাম, এগুলো অলরেডি প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনই, বাট বাই চান্স আমি এগুলো কোশ্চেনকে আগে সিলেক্ট করে নিয়েছিলাম বই থেকে তোদেরকে দেখাবোর জন্য। তো পরবর্তীতে দেখতে পেয়েছি যে না, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের মধ্যে এগুলো আছে। তো যা যা করছি মোটামুটি আমাদের কমনই পড়ছে ডিফারেন্সিয়েশনের থেকে, ঠিক আছে? পরীক্ষায় 2 মার্কস 4 মার্কস সবকিছুতে, ঠিক আছে? তো y ইকুয়াল টু √x প্লাস 1/√x। কেউ যদি মনে করে থাকিস যে ডিফারেন্সিয়েশন অ্যাটেন্ড করবে পরীক্ষায়, সে কিন্তু আমরা ভালো ডিসিশন নিচ্ছিস, ঠিক আছে? কারণ ডিফারেন্সিয়েশন খুবই একটা স্কোরিং চ্যাপ্টার। y ইকুয়াল টু √x প্লাস 1/√x। এখন এখান থেকে আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে যে 2x dy dx প্লাস y এটা ইকুয়াল টু 2√x। তো এটা আনবো কি করে? বাম পক্ষ সাই আবার বাম পক্ষে বসাবো ভ্যালুগুলো, নিয়ে আসবো উত্তর হিসেবে 2√x মানে RHS। সেটা কি করে? জাস্ট ডিফারেন্সিয়েশনের থ্রু। আগে বলে রাখি √x এর ডেরিভেটিভ কিন্তু আমাদের সরাসরি জানা আছে, কিন্তু 1/√x এরটা জানা নেই। তো 1/√x কে আমাদেরকে একটু কায়দা করে লিখতে হবে। কি করে? দেখ dy যেটা দেওয়া আছে, ফার্স্ট অফ অল এখান থেকে dy dx বের করি। therefore dy dx এটা ইকুয়াল টু, তাহলে ddx অফ কি হয়ে যাবে? ddx অফ √x প্লাস 1/√x কে লিখছি x টু দি পাওয়ার -1/2, বিকজ এর ফর্মুলা সরাসরি আমাদের কাছে নেই। এটা ইকুয়াল টু ddx অফ √x, প্রথমে হচ্ছে আলাদা আলাদা ভাবে বসে যাবে প্রত্যেকের উপর, প্লাস ddx অফ x টু দি পাওয়ার -1/2, এটা ইকুয়াল টু ddx অফ √x, ddx অফ √x মানে হচ্ছে 1/2√x হয়ে গেল, আর x টু দি পাওয়ার -1/2, x টু দি পাওয়ার -1/2 এর ডেরিভেটিভ হচ্ছে -1/2 x টু দি পাওয়ার কত হবে? -1/2 -1। বলতো কোন সূত্রের সাহায্যে হলো এটা? কোন ফর্মুলার নিয়মে এটা এই ডেরিভেটিভটা করলাম? এই ডিফারেন্সিয়েশনটা কোন ফর্মুলা নিয়মে হলো? সেকেন্ড ডিফারেন্সিয়েশন শোনা গেল না, আরেকবার বল। x to the power n। একদম একদম ঠিক, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর নিয়মে এটা হলো। তাহলে এটা ইকুয়াল টু, তাহলে কত হচ্ছে? 1/2√x, এটা সিম্পলিফাই করে লিখি -1/2 ইনটু x টু দি পাওয়ার -3/2। তো এটা ইকুয়াল টু 1/2√x। আমি কিন্তু সিম্পলিফাই করছি, আর কিচ্ছু না। আচ্ছা, এটা এইভাবেই থাক নাকি? এটাকে তো আমরা এমনিও মাল্টিপ্লাই করতে পারবো। কোনো কারণে মনে হয় নেটওয়ার্কে একটু ইস্যু হয়ে গেছিল। তোরা সবাই দেখতে পাচ্ছিস না এখন? বলতে যাচ্ছে তো? হ্যাঁ স্যার। গুড গুড গুড, ঠিক আছে। ওকে, তাহলে এখন dy dx এর জায়গায় আমরা x এর যে মানটা পেয়েছি সেটা বসিয়ে দিই। 1/2√x minus half into x to the power -3/2।
বুঝিয়ে দেওয়া হলো, প্লাস ওয়াই, ওয়াই মানে হচ্ছে রুট এক্স প্লাস 1/√x। দেখি কত আসে, এটা ইকুয়াল টু, তো 2x দিয়ে যখন ভেতরে গুণ হবে, দেখ প্রত্যেকটা টার্মে বাই টু আছে আর বাইরে আছে 2x, ক্যান্সেল হবে প্রথম কথা। তাহলে এখানে হয়ে যাচ্ছে x/√x মাইনাস x ইন্টু x⁻³ প্লাস √x প্লাস 1/√x। তো আগে বলে দিই যে x/√x, x কে √x দিয়ে কাটা যায় রে, x কে √x দিয়ে কি ডিভাইড করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাহলে ডিভাইড উপরে করলে উত্তর কত হবে? root x। শুধু √x থাকবে না, গুড, x ইন্টু x⁻³ তাহলে পাওয়ার গুলো সব যোগ হয়ে যাবে, মানে পাওয়ার গুলো অ্যাড হয়ে যাবে, তাহলে 1 - 3/2 এরকম হয়ে গেল, প্লাস √x প্লাস 1/√x। তাহলে এখানে √x মিলে 2√x হয়ে গেল, মাইনাস x⁻1 - 3/2 মানে x⁻⁻½ এবং 1/√x মানে হচ্ছে x⁻⁻²। তাহলে দেখ মাইনাস x⁻⁻½ এটা প্লাস x⁻⁻², তো ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে এখানে পড়ে থাকছে হচ্ছে 2√x which is nothing but the RHS। তার মানে প্রমাণিত হয়ে গেল এটা, দেখ কত সহজে হয়ে যাচ্ছে, প্রমাণিত। তাহলে এইভাবে আমরা ডিফারেন্সিয়েশনে হলো সলভ করে থাকি, ঠিক আছে? এইভাবে আমরা ডিফারেন্সিয়েশন মানে ডেরিভেটিভ ইনক্লুড করা কোনো সমীকরণকে প্রমাণ করতে পারি। দেখ তিনটা প্রবলেমে কিন্তু ডেরিভেটিভ দিয়ে তিনটা সমীকরণ ছিল। ফার্স্ট প্রবলেম ওইখানে যে এটা কিন্তু ডিফারেন্সিয়েশন দিয়ে একটা সমীকরণ দেওয়া আছে, dy/dx = 0 আনতে হবে, এটা কিন্তু একটা সমীকরণ। এইভাবে আমরা প্রবলেম গুলোকে সলভ করি। চল শুরু করি আমাদের আজকের 4 নম্বর প্রবলেম এবং নতুন ভ্যারাইটির প্রবলেম, যে অন্তর্কলজ আছে কিনা তা পরীক্ষা করতে। আমাদের এই অঙ্কগুলোতে আমাদের অন্তর্কলন যোগ্যতা চেক করতে হয়, ঠিক আছে? তো যখনই অন্তর্কলন যোগ্যতার প্রশ্ন আসে তখনই হচ্ছে আমাদের লিমিটের সূত্রগুলো সেগুলোকে ব্যবহার করতে হয়। কোন সূত্রগুলোর কথা বলছি বলতো? এই যে নোট 1 এর মধ্যে আছে সেটা, সেগুলো হচ্ছে এই সূত্রগুলো। প্রথম অবশ্য অন্তর্কলন যোগ্যতার না, প্রথম একটা হচ্ছে অন্তর্কলজেরই কিন্তু সংজ্ঞার সাহায্যে। আর দ্বিতীয় যে সূত্রটা f' a = limit x tends to a f(x - f a by x - a), এটা হচ্ছে অন্তর্কলন যোগ্যতার প্রশ্ন। অন্তর প্রবলেম থাকবে তখনই কিন্তু সেখানে কোনো নির্দিষ্ট বিন্দুর উল্লেখ থাকবে। যেমন আমাদের এই 4 নম্বর কোশ্চেনে বলা আছে কি যে f(x = mod x + 1) হলে (-1) বিন্দুতে f(x) এর অন্তর্কলজ আছে কিনা পরীক্ষা করো। তাহলে তার উল্লেখ আছে যে x = -1 এ f(x) এর অন্তর্কলজকে পরীক্ষা করতে হবে, মানে f'-1 এর অস্তিত্ব আছে কিনা। এখানে কি বলেছে যে f(x) এর অন্তর্কলজ x = -1 এ f(x) এর অন্তর্কলজ আছে কিনা, মানে হচ্ছে বেসিক্যালি এখানে যাওয়া হচ্ছে f'-1 আছে কিনা। বাবু তুমি এটা চেক করে দেখো, ঠিক আছে? এটা আছে কি, আছে কি? তো এটা একটা আমাদের প্রশ্ন, ঠিক আছে? এই প্রশ্ন এর উত্তরটা আমাদেরকে খুঁজতে হবে ওই লিমিটের সূত্রের সাহায্যে। আমরা ওই লিমিটের সূত্রটাও ব্যবহার করব, কিন্তু ওই লিমিটের সূত্রের মধ্যেও একটা আছে, সূত্রটা আরেকবার দেখে নে তোরা। হচ্ছে এটা f' = limit x tends to a f(x - f a by x - a), ঠিক আছে? লিমিট x tends to a, এখানে আমাদের অঙ্কে প্রথম অঙ্কটা মানে 4 নম্বর অঙ্কটাতে x = a বলতে x = কত বলা আছে? -1। তার মানে এখানে আমাদের প্রথম অঙ্কটার মধ্যে a এর ভ্যালু হচ্ছে -1 এবং y = fx কত দেওয়া আছে? fx বলা আছে হচ্ছে, আমি নিজে ভুলে গেলাম, fx কত বলা আছে? mod x + 1, ঠিক আছে? তার মানে এখানে fx বলতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে mod x, ঠিক আছে? তাহলে fx এর জায়গায় mod x + 1 লিখবো, a এর জায়গাতে লিখবো -1। কিন্তু করবো কি করে? শুধু কি এইটুকুনি? বাদ দিয়ে আরো গল্প আছে। কি যখনই mod x আসবে তখনই ঝামেলা আছে। কি ঝামেলা? mod অঙ্ক আসলে বলেই আমাদেরকে মডের কনসেপ্টকে অ্যাপ্লাই করতে হবে, তো ঠিক আছে? mod x বলতে কি বোঝায়? mod x এর ডেফিনিশন হচ্ছে যে mod x এর দু ধরনের মান হতে পারে, মানে দু ধরনের ভেতরে যে রাশিটা দেখতে পাচ্ছি সেই রাশিটা যদি ধনাত্মক পজিটিভ যদি হয় তাহলে mod x এর ভ্যালু x হবে, কিন্তু মডের ভিতরে যে রাশিটা দেখতে পাচ্ছি সেটা যদি নেগেটিভ ভ্যালু হয় তাহলে mod x এর উত্তর হবে -x। কেন? কারণ mod কি at any cost সেটাকে ও নন নেগেটিভ বানাবে। নন নেগেটিভ বলতে ভেতরের রাশিটা যদি পজিটিভ বা 0 হয়ে থাকে তাহলে ওকে হাত লাগাবে না, ও যা, কারণ ওটা অলরেডি পজিটিভ হয়ে আছে। কিন্তু ভেতরের রাশিটা যদি নেগেটিভ mod 2 যদি হয়ে থাকে, কি mod কি করবে? কিচ্ছু করবে না, সিম্পলি ভেতরের সংখ্যাটাকে ওইভাবে প্রডিউস করে দিবে।
-2 থাকে তাহলে উত্তর হিসেবে এটাকে +2 বানিয়ে দিবে। এখন +2 বানানোর প্রসিডিউর কি? ভেতরে ছিল -2, তো -2 কে +2 বানায় কি করে? খুব সিম্পল, -2 এর সাথে একটা মাইনাস মাল্টিপ্লাই করে। এই জন্য লেখা হচ্ছে যে mod x এর ভ্যালু হচ্ছে -x, পাশে এর জন্য শর্ত লেখা একটা মাইনাস গুণ হয়ে যাবে মোটের ভিতর। একদম ঠিক। আর x হবে যদি x এর ভ্যালুটা ভেতরের রাশিটা গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0 হয়, ঠিক আছে? তাহলে এভাবে মড ফাংশন কাজ করে দেয়। কিন্তু আমাদের তো কোশ্চেনে mod x দেওয়া নাই, কি দেওয়া আছে? mod x + 1। তাহলে x + 1 এর প্রথমত আমাদেরকে নিয়ম জানতে হবে, মানে লিখতে কেমন হবে mod x + 1। তো কেউ বলতে পারবে mod x + 1 ইকুয়াল টু কি লেখা যায়? আর তার শর্ত কি কি হবে? একটা হবে x + 1 আর একটা হবে -x প্লাস -1 6 -x - 1, -x - 1 বা মাইনাস অফ x + 1 এভাবে বলতে পারি, মাইনাস অফ x + 1 এভাবে বলা যেতে পারে। শর্তটা কি? স্যার প্রথমটা হওয়ার শর্ত কি? যখন x এর গ্রেটার দেন 1 হবে তখন ফার্স্টেরটা হবে গ্রেটার দেন অর ইকুয়ালস টু হবে, তখন ফার্স্টেরটা হবে, আর যদি লেস দেন 1 হয় তাহলে ঠিক বলেছে? প্রীতি কি ঠিক বললো? এদের মত কি? ঠিকই ঠিকই আছে। ঠিকই? আমার তো মনে হচ্ছে ভুল, কারণ ভেতরে 1 হবে না, এটা 1 হবে না, এটা হবে -1। কি হলো ব্যাপারটা? এটা হচ্ছে বুঝাচ্ছি। অ্যাকচুয়ালি শর্তটা কি? অ্যাকচুয়াল শর্তটা হচ্ছে যে ভেতরে যে রাশিটা আছে সেটা যদি নন নেগেটিভ হয়, মানে ভেতরে তো x + 1 আছে, যদি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় তাহলে প্রথমটা হবে। আর ভেতরের রাশিটা যদি নেগেটিভ হয় তাহলে পরে দ্বিতীয় যে এক্সপ্রেশনটা সেটা হবে। কিন্তু ভেতরের রাশিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু, এখান থেকে কি পাচ্ছি? x গ্রেটার দ্যান ইকুয়াল টু what? x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 পাচ্ছি কি? দেখ অসমীকরণটাকে ভালো, +1 কে ওপাশে নিয়ে গেলে কি হবে? ঠিক আছে? আর একই রকম ভাবে এটা হবে x লেস দ্যান -1, একই কারণে এখানে 1 হচ্ছে না, এখানে -1 হচ্ছে, ঠিক আছে? mod x + 1 দেখতে কিরকম? mod x + 1 ইকুয়াল টু হয়ে যাবে দুটো রাশি, একটা হচ্ছে ফ্রেশ করে লিখি x + 1 যখন x গ্রেটার দ্যান অর ইকুয়াল টু -1, আর এটা হবে মাইনাস অফ x + 1 যখন x এর ভ্যালু লেস দ্যান -1, ঠিক আছে? এভাবে মড ফাংশন কাজ করে। নেক্সট নেক্সট হচ্ছে আমাদেরকে চেক করতে বলছে যে x = -1 এ fx = mod x + 1 এর অস্তিত্ব এর অন্তর্গত আছে কিনা, ঠিক আছে? তো এটা চেক করার জন্য আমরা কি করব? আমাদেরকে এখন, যেহেতু আমি দেখতে পাচ্ছি যে mod x + 1 এর একাধিক চেহারা বিশিষ্ট, তাই আমি mod x + 1 কে বলছি ব্রেকিং ফাংশন। ব্রেকিং ফাংশন কেন? কারণ এটা আলাদা আলাদা চেহারা গ্রহণ করছে এবং এর ব্রেকিং পয়েন্টে এই ফাংশনটা ব্রেক হলো, এই ফাংশনটা ব্রেক হলো -1 এর থেকে বেশি হলে ফাংশনটা এক ধরনের চেহারা গ্রহণ করছে, -1 এর থেকে কম হলে ফাংশনটা আরেক ধরনের চেহারা গ্রহণ করছে। তাহলে -1 হচ্ছে ব্রেকিং ফাংশন আর এটা হচ্ছে -1 হচ্ছে ব্রেকিং পয়েন্ট এবং ফাংশনটা হলো ব্রেকিং ফাংশন। এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে লিমিট সরাসরি বের হয় না। এই জাতীয় ফাংশনের ক্ষেত্রে লিমিট বের করতে হলে তোমাকে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিটকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এখানে আমাদের ডেরিভেটিভের মেইন সূত্রটা কি? ডেরিভেটিভের মেইন এই সূত্রটাকে আমরা কাজে লাগাচ্ছি, ঠিক আছে? এই সূত্রটাকে। তো এটা যেহেতু সূত্র, আর লিমিট ব্রেকিং ফাংশনদের ক্ষেত্রে সরাসরি বের করা যায় না, লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট বের করার মাধ্যমে বের হয়, তাহলে অবশ্যই এই যে অন্তর্কলজ বের করতে বলছে, অন্তর্কলজও লেফট হ্যান্ড এবং রাইট হ্যান্ড লিমিট বের হবে। তো অন্তর্কলজ বের করার ক্ষেত্রে যে লেফট হ্যান্ড লিমিট ব্যবহার করা হবে তাকে বলা হবে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, যেহেতু অন্তর্কলজ টার্মটা ইউজ হচ্ছে। একই রকম ভাবে যে রাইট হ্যান্ড লিমিট বের করা হবে তাকে আমরা বলবো রাইট হ্যান্ড ডেরিভেটিভ। লিমিট চ্যাপ্টারে আমরা বলতাম ওটাকে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট, বাট কলজ চ্যাপ্টারে বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে আমরা কি করব? এটাকে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এরকম উচ্চারণ করব এবং সেটাকে ডিনোট করব কিভাবে? এটাকে ডিনোট করার উপায় হচ্ছে, বলছি, এটাকে আমরা ডিনোট করব এভাবে l f dash -1, ঠিক আছে? আমাদের -1 এ চেক করতে বলছে, তো l f dash -1 বলতে l মানে লেফট, তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ স্বাভাবিক ব্যাপার, এটাকে বোঝানো হবে। ডেরিভেটিভ কি হবে? লিমিট x টেন্ডস টু কোন বিন্দুতে? -1 এ, তো -1 মাইনাস, ঠিক আছে? x টেন্ডস টু মাইনাস, তো -1 এ লেফট হ্যান্ড ডেরিভেটিভ আমরা চেক করব। ফর্মুলা ওই কি fx - f of -1 x - 1, তাহলে এটা ইকুয়াল টু
লিমিট এক্স টেন্স টু মাইনাস, তো এক্স টেন্স টু -1 মাইনাস এফএক্স এর জায়গায় কি লিখবো, এফএক্স এর জায়গায় লিখবো হচ্ছে ফাংশনটাকে। ফাংশনটা কি? ফাংশনটা হচ্ছে দেখ এক্স টেন্স টু -1 কথাটা মানে কি, এক্স এর ভ্যালু -1 এর খুব কাছাকাছি, মানে এক্স এর যত আমি মান নিচ্ছি সব মানগুলো ধীরে ধীরে -1 এর ক্লোজ হচ্ছে। প্রথম মানটা -1 এর যতটা ক্লোজ, এক্স এর দ্বিতীয় মানটা -1 এর তুলনামূলক আরো বেশি ক্লোজ, ঠিক আছে? এক্স এর থার্ড ভ্যালুটা -1 এর আরো বেশি ক্লোজ হবে। এখন এই ক্লোজনেস ব্যাপারটাকে দেখ, সংখ্যার উপর এখানে কোনো এক জায়গায় -1 আছে, এখন -1 এর দিকে এক্স এর মান অ্যাপ্রোচ করছে। এখন এই অ্যাপ্রোচ দুভাবে হতে পারে, আইদার এই সেট থেকে বা এই সেট থেকে, ঠিক আছে? এরকম হবে না যে আমি জাম্প খেয়ে গিয়ে করবো একবার এখান থেকে নিয়ে এরকম করবো না, ঠিক আছে? যদি -1 এর ডান দিক থেকে এগোনোর ইচ্ছা থাকে -1 এর দিকে, তাহলে আমি ডান দিক থেকে এগোবো, এক্স এর সব ভ্যালু গুলোকে -1 এর ডান দিকে নেবো, অর্থাৎ থেকে অ্যাপ্রোচ করার ইচ্ছা থাকে তাহলে পরে আমি এক্স এর সব মানগুলোকে -1 এর থেকে ছোট নিব, কখনো -1 এর থেকে বড় নিব না অ্যাপ্রোচ করার ইচ্ছা থাকে। যদি এক্স এর সব মানগুলোকে -1 এর বাঁ দিকে নেওয়ার ইচ্ছা থাকে, মানে -1 এর থেকে ছোট নেওয়ার ইচ্ছা থাকে, তাহলে যে লিমিটটা পাওয়া যায় তাকে বলা হয় যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, যেটা সেক্ষেত্রে এক্স টেন্স টু -1 কথাটা মানে হচ্ছে এক্স এর সব মানগুলো -1 এর কাছাকাছি কিন্তু সব মানগুলো -1 এর থেকে ছোট। তো এক্স এর মান যদি -1 এর থেকে ছোট হয়, এফএক্স মানে কি ছিল, এফএক্স মানে কি, তাই না? এফএক্স মানে কি ছিল, মড এক্স। তো মড ভ্যালু মড এক্স চেহারা কোনটা হবে, একটা উপরেরটা নিচেরটা। এখন কোন অ্যাকসেপ্ট করব যদি এক্স এর ভ্যালু -1 এর থেকে ছোট হয়? তো দেখ তার জন্য আমাকে কন্ডিশন গুলোকে দেখতে হবে। এক নম্বর কন্ডিশনে বলা আছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু, দু নম্বর কন্ডিশনে বলা আছে এক্স লেস দ্যান -1। তো এক্স -1 এর থেকে ছোট দু নম্বর কন্ডিশনটাকে ইন্ডিকেট করছে, তাহলে মড এক্স প্লাস আমাকে এই চেহারাটাকে গ্রহণ করতে হবে -(x+1)। তার মানে fx এর জায়গায় তখন আমাকে -(x+1) গেল মাইনাস। এভাবে ডিসাইড করব যে কখন এর জায়গায় -(x+1) নিব আর কখন fx এর জায়গায় আমরা +1 কে নিব। শুধু x+1 কে নিব যদি বুঝতে পারি x এর সব মানগুলো -1 এর থেকে বড়, আর -(x+1) নিব যদি x এর সব মানগুলো -1 হয়, যেমন লেফট হ্যান্ড। তাহলে ডিভাইডেড বাই x-1 টা লিখে নিই, আর f(-1) এর ভ্যালু কত হবে? তার জন্য আমাকে কি করতে, আমি মড x, fx মানে কি, fx মানে তো মড অফ x+1, এই যে fx মানে হচ্ছে এটা, ঠিক আছে, নিচের এটা। তো এটা ইকুয়াল টু f(-1) বের করতে হয় মড x+1 তো দুটো চেহারা, উপরেরটা নিচেরটা, কোনটাকে নেওয়া যায়? নিচেরটা। f(-1) বের করার জন্য -1 এই সংখ্যাটা প্রথম কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে না দ্বিতীয় কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে? -1 প্রথমটা। মানে x এর ভ্যালু যখন প্রথমটা, তাই তো? তো প্রথমটাকে স্যাটিসফাই করছে, তাই এবার এটাকে যেহেতু স্যাটিসফাই করছে তাহলে আমি x এর জায়গায় -1 বসাবো প্রথম, তার মানে এখানে হয়ে গেল -1, দ্যাট ইজ 0। তার মানে f(-1) এর ভ্যালু কত? লিমিট x টেন্ডস টু -1 মাইনাস ব্র্যাকেট, তাহলে এখানে হয়ে যাচ্ছে -(x+1) ডিভাইডেড বাই, আচ্ছা এখানে মনে হয় এটা x+1 হতো, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি এটা হতো fx বাই x মাইনাস এ, তো -(-1) দ্যাট ইজ এটা x, তাহলে +1, কারণ এখানে ক্যান্সেল হচ্ছে, ক্যান্সেল হয়ে দেখ তাহলে পড়ে যাচ্ছে কত, -1। আর -1 এর কনস্ট্যান্টের উপর লিমিটের কোনো এফেক্ট হয় না, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত চলে আসলো, -1। একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভকে বের করব, ঠিক আছে? এখন একই রকম ভাবে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভকে বের করব। তো rf'1 নেক্সট rf'-1 এটাকে আমরা বের করছি। এক্ষেত্রে তাহলে ফর্মুলাটা কি হবে, লিমিট x টেন্ডস টু -1 প্লাস fx মাইনাস f(1) মাইনাস ডিভাইডেড বাই একই রকম ভাবে x -(-1) x টেন্ডস টু -1 প্লাস, এই কথাটা কি সবাই বুঝতে পারছে এখন? x টেন্ডস টু -1 প্লাস এই কথাটার মিনিং কি এখন সবাই বুঝতে পারছে? কোনো একজন কি ব্যাখ্যা করবে তাহলে x টেন্ডস টু -1 প্লাস মানে কি? কেউ কি ব্যাখ্যা করবে, ব্যাখ্যা করতে পারবে কি? স্যার -1 এর সমান বা তার থেকে বড়। x টেন্ডস টু -1 সব মানগুলো কাছাকাছি,
অপেক্ষা বড়, ঠিক আছে? x এর সব মানগুলো -1 এর কাছাকাছি কিন্তু -1 অপেক্ষা বড়, x এর সব ভ্যালুগুলো -1 এর কাছাকাছি কিন্তু -1 অপেক্ষা বড়। তাহলে x এর সব মানগুলো এখন -1 এর থেকে বড়, আর x এর ভ্যালু যদি -1 এর x এর ভ্যালু যদি -1 এর থেকে বড় হয় তাহলে কোন কন্ডিশনটাকে স্যাটিসফাই করছে, প্রথমেরটা না দ্বিতীয়টা, কোনটা? ফার্স্টেরটা। মড x+1 এর জায়গায় আমি শুধু x+1 লিখবো, তাহলে এটা ইকুয়াল টু লিখবো আমরা x+1 মাইনাস f -1 এর ভ্যালু তো একটু আগে বের করলাম, সেটা 0 এসেছিল, এখানে হয়ে যাচ্ছে x+1। দেখ এখানে কাটাকাটি চলে যাচ্ছে, তোরা নিজেরা বুঝতে পারছিস এখানে ক্যালকুলেশন কি হচ্ছে। x টেন্ডস টু -1 প্লাস উপরে চলে আসছে x+1, নিচেও চলে আসছে x+1, মানে ক্যান্সেল হয়ে গেল। এটা কাটাকাটি করলে উপরে 1 আসে, আর 1 এর উপর লিমিট বসানো যায় না বসানো, তাহলে উত্তর হয়ে গেল -1। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটো আলাদা আলাদা সংখ্যা চলে আসলো। তার মানে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটো আলাদা আলাদা সংখ্যা। তাহলে এই ঘটবে তখন বুঝতে হবে যে সেই লিমিটটার অস্তিত্ব নাই, তার মানে f'-1 এর অস্তিত্ব নাই, ঠিক আছে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি সমান না হয় তাহলে পরে মানে সেই বিন্দুতে, কোন বিন্দুতে, x ইকুয়াল টু -1 এ, ঠিক আছে? x ইকুয়াল টু -1 এই ঘটনাটা ঘটছে। তো x ইকুয়াল টু -1 এ fx এর অন্তরকলজ আছে কিনা পরীক্ষা করতে বলছিল, তো নেই, আমাদের উত্তর হয়ে যাচ্ছে নেই, ঠিক আছে? তাহলে আমাদের ফাইনাল অ্যানসার কি হবে যে x ইকুয়াল টু -1 এ, দেয়ারফর x ইকুয়াল টু -1 এ fx এর অন্তরকলজের অস্তিত্ব নেই, অন্তরকলজের অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই, ঠিক আছে? এভাবে আমরা বুঝতে পারলাম যে কি হচ্ছে ঘটনাটা। এভাবে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা ফাংশনের অন্তরকলজের অস্তিত্ব আছে কিনা সেটা আমরা চেক করে থাকি, ঠিক আছে? শুধু যে f'(a) is equals to limit x tends to a fx minus fa by x minus a, এবং রাইট হ্যান্ড লেফট হ্যান্ড এই ব্যাপারগুলো তখনই আসবে যদি একটা ব্রেকিং ফাংশন পাওয়া যায়। ব্রেকিং ফাংশন যদি না হয় তাহলে কিন্তু রাইট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আসবে না। ব্রেকিং ফাংশন হলে মানে কোনো একটা পয়েন্টে ব্রেক করলে ফাংশনটার একাধিক চেহারা থাকলে তবেই রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের গল্প আসবে, আদারওয়াইজ আসবে না। তো 5 নম্বর অঙ্কে আমরা যাচ্ছি। 5 নম্বর অঙ্ক আমরা ভালো করে অ্যানালাইজ করব, তারপরে ডিফারেন্সিয়েশনটা শুরু করব। কি বলেছে যে fx ইকুয়ালস টু x প্লাস 1/, x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তরকলজের মান নির্ণয় করো, ঠিক আছে, সংজ্ঞার সাহায্যে। তো এখানে বলছে যে অন্তরকলজের মান বের করতে, মানে অন্তরকলজ আছে। এখন কোশ্চেন হচ্ছে যে আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা চেক করব কিনা। তার জন্য আমাকে বুঝতে হবে এই যে ফাংশনটা দেওয়া আছে ওটা কোনো ব্রেকিং ফাংশন কিনা। তো কেউ বলতে পারবে এই ফাংশনটা ব্রেকিং ফাংশন হচ্ছে কিনা? যেটা দেখতে পাচ্ছি fx ইকুয়াল টু x প্লাস 1/x, এর কি একাধিক চেহারা থাকবে বা আছে? না, নেই, তার মানে এটা ব্রেকিং ফাংশন না। তাহলে এর ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের কোনো গল্পই আসবে না, ঠিক আছে? এই ফাংশনটার ক্ষেত্রে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভের কোনো গল্প আসবে না। এটা সিম্পলি যেভাবে আমরা করি ওই যে লিমিটটা দেওয়া ছিল, লিমিট x টেন্ডস টু fx minus fa by x minus a, ওই সূত্রটার সাহায্যে এটা হয়ে যাবে। তো তার জন্য আমাকে fa, এই অঙ্কে a কত, এই অঙ্ক কোশ্চেনটা ভালো করে পড়, কোশ্চেনটার মধ্যে লেখা আছে এই অঙ্কে a কত? 1। তাহলে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে f of 1 বের করতে হবে। তো f of 1 কত হচ্ছে দেখি, 1 plus 1/1 তার মানে 2। তাহলে f of 1 হচ্ছে 2। এরপরে আমরা f'(x) সরাসরি বের করি। f'(x) তাহলে f'(x) তো না, সরি, f'1 আমরা বের করব, সেটা দেখি কত আসে। এটা হচ্ছে লিমিট কোন সূত্রের সাহায্যে, x টেন্ডস টু 1, যেহেতু একটা নির্দিষ্ট বিন্দু উল্লেখ আছে, fx minus f of 1 divided by x minus 1 is equal to limit x tends to 1 fx এর জায়গায় হবে না, মাইনাস f of 1 মানে কত, f of 1 মানে আমরা পেয়েছি 2, এখানে 2, এই যে 2 হয়ে গেল, ডিভাইডেড বাই x minus 1, তাহলে x minus 1 এটা ইকুয়াল টু লিমিট x tends to 1। কি করা যায়, আমাদের টার্গেট হবে x এর জায়গায় 1 একটা প্রপার স্টেজে গিয়ে,
কারেন্টলি এই স্টেজে আমরা এক্স এর জায়গায় 1 বসাতে পারছি না। কেন? কারণ 1 বসানো মাত্রই হরটা 0 হয়ে যাবে, যার জন্য আমরা এক্স এর জায়গায় 1 বসাতে পারছি না এই স্টেজে। তো আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এখন অন্য কিছু করতে হবে যাতে এই হরের ঝামেলাটা মিটে যায়। হরে এক্স এর জায়গায় 1 বসালে দেখ হরটা 0 হয়ে যাচ্ছে, হরটা 0 মানে অসংখ্যাত হয়ে যাবে। তো অসংখ্যাত আমরা করতে পারবো না, ঠিক আছে? যার জন্য এখন আমাদেরকে অন্য কিছু চালিয়ে যেতে হবে। তো এখন নিচে তো কিছু করার নেই, উপরে দেখতে পাচ্ছি হ্যাঁ একটু লসাগু টসাগু করা যেতে পারে। তো আমরা লসাগু চেষ্টা করি, লসাগু দিয়ে স্টার্ট করি। উপরে লসাগু করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x ডিভাইডেড বাই এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। ভালো করে খেয়াল করলে তাহলে দেখতে পাবি যে লিমিট এক্স টেন্স টু 1 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2x, এটা কিন্তু এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের ফর্মুলা, ঠিক আছে? ডিভাইডেড বাই এই নিচের x আর তার নিচের x মাইনাস 1, এটা গুণ হয়ে যাবে, এরকম হয়ে গেল। তাহলে x মাইনাস 1 এর একটা পাওয়ার কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু লিমিট x টেন্স টু 1 x মাইনাস 1 বাই x। এখন যদি আমি x এর জায়গায় 1 বসিয়ে দিই তাহলে কিন্তু হরটা 0 হচ্ছে না। হর 0 না হলেই চলবে, লব 0 হোক তাতে আমার যায় আসবে না, কিন্তু হর যাতে 0 না হয়। তো এই ক্ষেত্রে লব যেহেতু 0 হয়ে যাচ্ছে, গোটা উত্তরটা হয়ে গেল 0। তার মানে f'1 এর ভ্যালু হচ্ছে 0, ঠিক আছে? x ইকুয়াল টু 1 বিন্দুতে fx x প্লাস 1 বাই x দেওয়া ছিল, তাই f'1 এর ভ্যালু 0। অন্তর্গলজের মান বের করতে বলছিল, সেই অন্তর্গলজের মান কত চলে আসলো? 0, ঠিক আছে? নেক্সট প্রবলেম স্টার্ট করছি। তো এই যে অন্তর্কলন যোগ্যতা বা কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে অন্তর্কলজের মান, এই ব্যাপারটা আশা করি তোরা বুঝতে পারছিস। আমাদের 6 নম্বর প্রবলেম fx ইকুয়াল টু mod x minus 3 plus 2 x ইকুয়াল টু 3 বিন্দুতে fx এর fx অন্তর্কলন যোগ্য কিনা পরীক্ষা করতে বলছে। চেক করা যাক। তো fx ইকুয়ালস টু mod of x minus 3 plus 2। আচ্ছা, ফার্স্ট অফ অল এটাকে লিখে নিই। মডের অঙ্ক একটু আগে আমরা করলাম। মড ফাংশন সবসময় ব্রেকিং ফাংশন হয়, তো এই mod x minus 3 এটাও নিশ্চয়ই ব্রেকিং ফাংশন। ব্রেক তো করবে, তো ব্রেক করলে পরে কি কি চেহারা পাওয়া? এনিওয়ান কেউ ট্রাই করতে চায়? mod x minus 3 ব্রেক এটা করছে, হচ্ছে x কি কি পাবো? এটা হচ্ছে x minus 1 ওভাবে বলতে হবে না, x minus 3 plus 2 এভাবে বলতে হবে, ঠিক আছে? হ্যাঁ, x minus 3 plus 2 এটার কন্ডিশনটা বলতে হবে। শর্তটা কি? x greater greater than 3 x greater than or equal to 3, ঠিক আছে? x greater than or equal to 3 হলো। আর আরেকটা এটা হয়ে গেল minus of x minus 3 plus 2 minus of x minus 3 plus 2, এটা হবে যখন x less than 3। তাহলে এটা ইমপ্লাই করে fx equal to x minus 3 plus 2 মানে x minus 1 যখন x greater than or equal to 3। 3 minus আর x এটা বলা হচ্ছে যেত না? 5 কি বললি 3 minus x তো বলা যাইতো না? হ্যাঁ, এটাকে 3 minus x, অসুবিধা নেই। তো 3 minus x plus 2 that is 5 minus, এটা যখন x less than 3 হলো। আমাদের আরেকটা জিনিস বের করে নেব, therefore f3 টা বের করে নেব। f3 কত হবে? f3 যখন বের করব তখন উপরেরটাতে আমি x এর জায়গায় 3 বসাবো না নিচেরটাতে? এই ডেফিনিশন অনুযায়ী উপরেরটাতে। তাহলে এটা হয়ে যাবে 3 minus 1, yes এটা হয়ে যাবে 3 minus 1 that is 2। যদিও বা নিচেরটাতে কিন্তু x এর জায়গায় 3 বসালে একই উত্তর আসে, ঠিক আছে? কিন্তু যেটা আমরা সংজ্ঞাটা লিখেছি সেই সংজ্ঞার হিসাবে কিন্তু x এর জায়গায় 3 বসাতে হবে উপরেরটাতে, বিকজ x greater than equal to 3 এই ব্যাপারটা বলা আছে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। ফার্স্ট কন্ডিশন নেওয়া হয়েছে x greater than or equal to 3, ঠিক আছে? আমরা নেক্সট সেকশনে চলে যাচ্ছি। তো fx আমরা পেয়ে গেলাম, f3 ও পেয়ে গেছি, কিন্তু দেখতে পাচ্ছি fx একটা ব্রেকিং ফাংশন। তার মানে এই অঙ্কটা হবে কিভাবে? লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করার মাধ্যমে, ঠিক আছে? কোন বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বের করতে হবে? x ইকুয়াল টু 3 তে। তাহলে চল শুরু করি। l f' 3 হয়ে যাবে ডেফিনিশন অনুযায়ী লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx মাইনাস f of 3 ডিভাইড 3। প্রীতি আরেকবার চেষ্টা করবি। লিমিট x টেন্ডস টু 3 মাইনাস কথাটা মিনিং কি? লিমিট x টেন্ডস টু 3 মাইনাস কথাটা মিনিং কি? স্যার 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে ছোট।
ভেরি গুড, 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে ছোট। তাহলে এই অবস্থায় এফএক্স এর কোন চেহারাটা নিব, উপরেরটা না নিচেরটা? 1 নম্বরটা না 2 নম্বরটা? নিচেরটা। নিচেরটা মানে 2 নম্বরটা, একদম ঠিক। তাহলে 5 মাইনাস এক্স 3, f3 ভ্যালু তো আমরা জানি কত, 2 ডিভাইড বাই x মাইনাস 3, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস, তাহলে 5 মাইনাস 2 হয়ে যাচ্ছে 3। তো বেসিক্যালি 3 মাইনাস x মাইনাস 3 একই জিনিস কিন্তু নেগেটিভ চিহ্ন বিশিষ্ট, একই সংখ্যা কিন্তু নেগেটিভ চিহ্ন বিশিষ্ট। তাহলে কাটাকাটি করলে -1, আর -1 এর উপর লিমিট বসালে এটা -1ই থাকবে, কনস্ট্যান্টের উপর লিমিটের কোনো প্রভাব পড়ে না। তাহলে এটা হয়ে গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু। একই রকম ভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমরা ক্যালকুলেট করব। রাইট হ্যান্ড ডেরিভেটিভ আমার যতদূর মনে হচ্ছে দেখে +1 আসবে সম্ভবত, ঠিক আছে? তো দেখে নিই একবার, fx মাইনাস f(3) ডিভাইডেড বাই x মাইনাস, তো x টেন্ডস টু 3 +1 হচ্ছে x এর সব কাছাকাছি কিন্তু 3 এর থেকে বড়। এই অবস্থায় fx এর মধ্যে প্রথম যে এক্সপ্রেশনটা সেটা বসাবো, মানে x - 1 বসাবো, মাইনাস f3 ভ্যালু তো অলরেডি বের করে রেখেছি 2 ডিভাইড বাই x - 3। তো হিসাব করে দেখ যে x টেন্ডস টু 3 প্লাস x - 1 - 2 দ্যাট ইজ x - 3 হচ্ছে ডিভাইড বাই x - 3, ক্যান্সেল যাচ্ছে, +1 হচ্ছে। এটা ইকুয়াল টু 1 এর উপর লিমিট বসালে 1। তার মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই অঙ্কের ক্ষেত্রেও মিলছে না, তার মানে অন্তর্কলজ এর অস্তিত্ব নেই বা অন্তর্কলন যোগ্য নয়। কোশ্চেন যেভাবে বলেছে ওভাবেই আমরা অ্যানসারটাকে রাখবো। যেহেতু এই ক্ষেত্রে LF' -3 কারণ লিখলাম, LF'3 নট ইকুয়াল টু RF'3, therefore LF'3 not equal to RF'3, therefore fx equal to 3 বিন্দুতে fx অন্তর্কলন যোগ্য নয়। ওকে, তাহলে এই ছিল কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য হয় কিনা তার উপর বেস করে কিছু প্রবলেম এবং তার সমাধান। তো আমরা আলোচনা করলাম যে কি করে একটা ফাংশনের ডিফারেন্সিয়েশন করা হয়, ডিফারেন্সিয়েশনের ওই যে 14টা নিয়ম, সেই 14টা নিয়মের ইউসেজ কি করে হয়, u প্লাস বি কখন ইউজ করে, কখন u মাইনাস বি ইউজ করে, কখন u বাই ভি, কখন u ভি এর ফর্মুলা ইউজ করে। দেখলাম যে যদি কোনো একটা নির্দিষ্ট ফাংশন দেওয়া থাকে সেখান থেকে কি করে অবকল সমীকরণগুলোকে নিয়ে আসা হয়, এবং তার পাশাপাশি দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে একটা অপেক্ষক অন্তর্কলন যোগ্য কিনা সেটা কি করে চেক করা হয়। নেক্সট এবং আমাদের আলোচনার লাস্ট টপিক বলতে পারিস, সেটা হচ্ছে যে কোনো একটা অপেক্ষকের অন্তর্কলজের মান বের করব, বাট ওই 14টা নিয়ম না, ওই 14টা নিয়ম ছাড়া সংজ্ঞার সাহায্যে। সংজ্ঞা মানে হচ্ছে লিমিটের যে লিমিট দিয়ে যে সূত্রটা দেওয়া ছিল, dy dx ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 fx f of x plus h minus fx ডিভাইডেড বাই h, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, এটা হচ্ছে অন্তর্কলনের সংজ্ঞা বা অন্তর্কলজের সংজ্ঞা। তো অন্তর্কলজ বের করে এই সূত্রের সাহায্যে, ঠিক আছে? যদি সংজ্ঞার প্রসঙ্গে আসি, তো এখন আমাদের যে প্রবলেমগুলো আমরা নিচ্ছি সেই প্রবলেমগুলোতে আমরা এই সূত্রটাকে ব্যবহার করব এবং এবং আমরা অন্তর্কলজের মান বের করব, ঠিক আছে? তো এটা করতে গিয়ে ওই 14টা সূত্রের সাহায্যে একটা বের করব ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে, মানে সরাসরি সংজ্ঞার থেকে। তো দেখা যাক এটাকে কি করে ব্যবহার করে। এর উপর অলরেডি আমি হয়তো এক্সাম্পলে একটা প্রবলেম দেখিয়েছিলাম, বাট আজকে আমরা আরো 3টা প্রবলেম, 3টা খুব ভালো ভালো প্রবলেম সলভ করব, ঠিক আছে? তো ফার্স্ট প্রবলেম হচ্ছে fx ইকুয়াল টু sin 4x এর অন্তর্কলজের মান মানে f'(x) বের করতে হবে কার সাহায্যে, সংজ্ঞার সাহায্যে, মানে লিমিটের ওই সূত্রটার সাহায্যে। তো fx দেওয়া আছে sin 4x, তাহলে সংজ্ঞা কি বলে, সংজ্ঞা বলে যে f'(x plus h) ও x plus h ভুল লিখছি, সংজ্ঞা বলে যে f'(x) এটা হবে লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h, ঠিক আছে? f of x plus h minus f of x divided by h, এটা হচ্ছে সংজ্ঞা। ওকে, এক সেকেন্ড দাও। ওকে, f of x plus h minus fx divided by h, এটা হচ্ছে ডেরিভেটিভের সংজ্ঞা।
তো এই ডেরিভেটিভের সংজ্ঞার হেল্প নিয়ে আমরা sin 4x এর ডেরিভেটিভ লিমিট h টেন্ডস টু 0 f of x plus h, fx যদি sin 4x হয়, f of x plus h কত হবে? sin 4 into x plus h minus fx এর জায়গায় লিখব sin 4x divided by h। আমাদের টার্গেট কি হবে? আমাদের সবসময় টার্গেট হবে h এর জায়গায় 0 বসিয়ে দেওয়া, কিন্তু এই মুহূর্তে আমরা বসাতে পারবো না, মানে h এর জায়গায় 0 তো অবশ্যই বসাতে হবে at suitable stage or at suitable step, ঠিক আছে, কিন্তু এই স্টেপে না, বিকজ এই স্টেপে যদি আমি h এর জায়গায় 0 লিখে দিই কি প্রবলেম হচ্ছে? হরটা আর হরকে 0 করা মহাপাপ, ঠিক আছে। তো হরকে আমরা 0, হরকে 0 করলে পরে সমস্যা কি? সমস্যা অসংজ্ঞাত হয়ে যাবে জিনিসটা, হর কখনো 0 হবে না। তো হরকে তো 0 করতে পারছি, জায়গায় 0 বসাতে পারছি না, তো করবোটা কি? এখন আপাতত অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না, উপরে শুধু একটাই সূত্র চোখে ভাসছে, কি? ত্রিকোণমিতির একটা সূত্র। কোন সূত্র? কে বলতে sin c পারবে? minus sin d, sin c minus sin d। sin c minus, yes, একদম ঠিক, sin c minus sin d। তো sin c minus sin d সূত্র ছিল 2 cos third bracket plus d by 2, that is 4 plus h plus c plus d divided into sin c minus d by 2, c minus d divided by h, এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 2 cos, দেখ 4 4 আর 2 ক্যান্সেল হবে, তার মানে এখানে হয়ে যাবে 2x, সরাসরি লিখছি স্টেপ জাম্প করে, 2x plus 2h plus 2x এরকম হয়ে যাচ্ছে ইনটু sin। একই ভাবে দেখ এখানে 4x 4x কাটবে, 4h by 2 মানে 2h হয়ে যাবে, sin 2h divided by। তো এখন আমরা উপরে টোটাল দুটো টার্ম আসছে আর নিচে একটা h আছে, আমরা নিব লিমিটের সূত্র। লিমিটের কোন সূত্রটা? লিমিটের এই সূত্রটা লিখেছি, লিমিট এই অঙ্কে যেটা লাগবে দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 by x is equal 1। এই সূত্র, ঠিক আছে, এই সূত্রের হেল্প নিয়ে আমরা এই প্রবলেমটাকে সলভ করব। বাট এই সূত্রকে অ্যাপ্লাই করব কিভাবে? sin x by h, sin x x লিমিট x টেন্ডস টু 0 sin x by x, লিমিট যার উপর বসে দেখ x এর উপর বসে x টেন্ডস টু 0 বলা আছে, কিন্তু আমাদের বলা আছে লিমিট h টেন্ডস টু 0। তো sin 2h যেটা, তার নিচে আমাকে তাহলে নিশ্চয়ই h কে রাখতে হবে, ঠিক আছে, কারণ sin, তুই ফর্মুলাটাকে লিমিট h টেন্ডস টু 0 দিয়ে ভাবিস তাহলে আসবে sin h by h, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 sin h by h ফর্মুলাটার মধ্যে যদি ভাবিস, ঠিক আছে, লিমিট h টেন্ডস টু 0 sin h by h এটা ইকুয়াল টু 1 টু 0 দেওয়া আছে, তার মানে sin দেখতে হবে কোথায় h আছে, কিন্তু sin h তো কোথাও খুঁজে পাচ্ছি না, শুধু একটাই জায়গা আছে যেখানে sin 2h আছে, তাহলে আমাকে এই sin 2h by h এরকমই রাখতে হবে, এবং cos ওয়ালা যে পোরশনটা, এই পোরশনটা আলাদা হয়ে যাবে। তো এখন কি হবে? সর্বপ্রথমত এই কনস্ট্যান্ট যেটা ফ্রি কনস্ট্যান্ট 2, এটা লিমিটের বাইরে বেরিয়ে যাচ্ছে, তাহলে 2 বেরিয়ে গেল, লিমিট h টেন্ডস টু 0 হলো, h টেন্ডস টু 0 cos, cos কি হবে? cos 2x plus 2x, that is 4x plus 2h into limit h tends to 0 sin 2h divided by sin 2h, এদিকে যেতে হবে, sin sin 2h by h, ঠিক আছে। দেখ ফার্স্ট পার্টে কিন্তু h এর জায়গায় 0 বসালে অসংজ্ঞাত হচ্ছে না, এখানে আমি যদি h tends to 0 বলা আছে না, h এর জায়গায় যদি 0 বসিয়ে দিই তাহলে কিন্তু অসংজ্ঞাত হচ্ছে না, মানে আমি ওখানে h এর জায়গায় 0 ইজিলি বসিয়ে দিতে পারছি, তাহলে 2 cos 4 ইনটু লিমিট, যেটা করব সেটা হচ্ছে h টেন্ডস টু 0 sin 2h, তাহলে আমাকে বাই 2h রাখতে হবে, তাহলে sin 2h by 2h, ঠিক আছে, 2h তাহলে ইনটু 2 ও করে দিতে হবে, ঠিক আছে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। এই যে 2 বাইরে যে এই 2টা লিখছি, এই 2টা একটা ফ্রি 2, তাহলে এই ফ্রি 2 মানে হচ্ছে মানে ফ্রি কনস্ট্যান্ট, এটা লিমিট চলে যাবে, আর বাইরে অলরেডি একটা 2 ওয়েট করছে, তো এটা 4 cos 4x ইনটু লিমিট h tends to 0 sin 2h by 2h, ঠিক আছে। অল্প শেষ নেই, আমাদের ফর্মুলা হচ্ছে লিমিট x tends to 0 by x equal to 1, তো x tends to 0 হয়, কিন্তু আমাদের আসে 2h, তো যার জন্য ডিফার করছে কোন জায়গায়, এই যে x এর বদলে 2h আছে, তো
তো আমরা 2 একটা সাবস্টিটিউট করব এখন। ধরি z ইকুয়াল টু 2x, 2x না সরি 2h। অতএব h টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু কি হবে? h টেন্ডস টু, এখানে যদি h এর জায়গায় 0 বসানো হয়, z টেন্ডস টু, z এর ভ্যালু কত আসবে? 0ই আসবে। 0 তাহলে z টেন্ডস টু 0ই হচ্ছে। তার মানে এই প্রবলেমটা হয়ে যাচ্ছে 4 cos 4x ইনটু লিমিট z টেন্ডস টু 0 sin আর 2h লিখুন, আমরা লিখবো sin z ডিভাইডেড, এটা এখন ফর্মুলার সাথে হুবহু ম্যাচ করে যাচ্ছে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে 4 cos 4x ইন দ্যাট ইজ 4 cos 4x। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা sin 4x এর ডেরিভেটিভ পেলে fx যদি sin 4x হয়, therefore আমরা যেটা পেলাম সেটা হচ্ছে fx যদি sin 4x হয় তাহলে f dash x হবে হচ্ছে 4 cos 4x। therefore এটা বলে f dash x সেটা হবে হচ্ছে 4 cos 4x। এভাবে আমরা কোনো একটা ডেরিভেটিভ, কোনো একটা ফাংশনের ডেরিভেটিভকে ক্যালকুলেট করে থাকি ইউজিং ডেফিনিশন। ঠিক আছে, ফর্ম মানে সংজ্ঞার সাহায্যে। নেক্সট পরের প্রবলেমে চলে যাচ্ছি। y x/2 হলে সংজ্ঞার সাহায্যে dy dx এর মান নির্ণয় করো। y tan x/2 হলে সংজ্ঞার সাহায্যে dy dx এর মান বের করতে বলছে। একই রকম জিনিস, ঠিক আছে, কিন্তু এখানে y দেওয়া আছে, আগে যেমন fx দেওয়া ছিল y দেওয়া আছে, কিন্তু জিনিসটা একই হবে, একই ফর্মুলা ইউজ হবে। কি? লিমিট h টেন্ডস টু 0, এই ফর্মুলাটা লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus fx by h। চলো শুরু করা যাক। y ইকুয়াল টু দেওয়া tan x/2 dy dx, এটা কি হবে? এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 tan x এর জায়গায় বসবে x plus h by 2 minus tan x/2 divided by h, এটা ইকুয়াল টু h টেন্ডস টু 0। আচ্ছা দেখ, আমরা sin c minus tan d শিখেছি, cos d ও শিখেছি, কিন্তু tan c minus tan d তো শিখিনি। তো tan c minus tan d এর কোনো সূত্র আমাদের কাছে অ্যাভেলেবেল নেই। এই জায়গাতে 0 বসানো যাচ্ছে না, কারণ নিচের জায়গায় 0 বসালে অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। তো করি কি? কারো কোনো সাজেশন? sin আর cos কি এ করা বানাই যায়? দিব, sin by cos sin করে আর দিব না? তারপর sin দিয়ে হ্যাঁ, বলছে ভাগ। না বাবা, sin by cos, তাই না? তো sin by cos এ আমরা ভেঙে নিচ্ছি, মাথায় রাখিয়ে সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে। ঠিক আছে, আচ্ছা মাইনাস sin divided by cos x/2 divided by 8। ঠিক আছে, h টেন্ডস টু 0 এরকম জিনিসটা। এরপরে তো অন্য কোনো দেখে যেমন হচ্ছে লসাগুই করতে হবে, তাহলে এটা ইকুয়াল টু লিমিট h, লসাগু করে দিচ্ছি, তো লসাগু হয়ে যাবে হচ্ছে cos x plus h in x/2। উপরে কি হবে? উপরে sin x plus h/2 ছিল, তার সাথে গুণ হবে হচ্ছে cos x/2 মাইনাস এখানে cos x plus h/2 into sin x/2। ঠিক আছে, এটা এরকম ডিভাইডেড বাই h হলো। নেক্সট এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, কি হবে দেখি, sin x plus h/2 into cos x/2। আচ্ছা উপরের এই যে এটা পুরো পোর্শনটাকে ভালো করে দেখ, কোন ফর্মুলা ফিল আছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাইন Sin থিটা, বল বল বল। না সাইনে cos b মাইনাস cos, সাইনে মাইনাস b, sin a minus b, একদম ঠিক, sin a minus b সূত্র। গুড, ভেরি গুড। আর নিচে দেখ h গুলো গুণ হয়ে যাচ্ছে না, এই যে h এর সাথে এই পার্টটা গুণ হয়ে গেল, তাহলে উপরে যাচ্ছে sin a minus b, তাহলে sin
সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দেখা যায়। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে x প্লাস এইচ বাই টু মাইনাস এক্স বাই টু, এটা ইকুয়াল টু এইচ টেন্স টু জিরো। তাহলে দেখ ওপরে সাইন লসগু যদি করে দিস এক্স গুলো কেটে যাচ্ছে, শুধু এইচ বাই টু পড়ে থাকলো, সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ কস এক্স প্লাস এইচ বাই টু ইন্টু কস এক্স বাই টু। ঠিক আছে, এটা ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো। কি করব, এই যে ওই একই যে আমরা এর আগে অঙ্কটাতে যে ফর্মুলাটা সাহায্য নিয়েছিলাম, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইকুয়াল টু 1, এই অঙ্ক হতে পারে সাইন এইচ বাই টু আছে, নিচে একটা এইচও আছে, তাহলে এদেরকে একসাথে রাখি। তাহলে সাইন এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, এটা মিনিট, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম আমরা, সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ এরকম হয়ে গেল ইন্টু থার্ড ব্র্যাকেটে 1 বাই cos x প্লাস এইচ বাই টু ইন্টু রিমেনিং পোর্শনটা আর কি ইন্টু cos x বাই টু, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে লিমিট সেপারেশন করে দিই, এটা ইকুয়াল টু লিমিট h টেন্স টু জিরো ফার্স্ট পার্ট, তো h বাই টু ডিভাইডেড বাই, দেখ h বাই টু উপরে আছে, তাহলে আমার নিচেও h বাই টুই লাগে, আমি এটাকে h বাই টু লিখলাম, কিন্তু অ্যাডজাস্ট করার জন্য একটা 2 ইন্টু লিখলাম, 2 ইন্টু h বাই টু ইন্টু লিমিট h টেন্স টু জিরো। আমি অলরেডি করবো যাতে h এর জায়গায় জিরো বসিয়ে দিতে পারি, কিন্তু জিরো বসিয়ে দিলে যদি অসংখ্য আসে তাহলে বসাবো না। ঠিক আছে, পদে পদে চেক করতে হবে যে জিরো কি বসানো যাচ্ছে কি যাচ্ছে না। তো এখন এটা ইকুয়াল টু সর্বপ্রথমত এই যে নিচের যে একটা এক্সট্রা টু আসছে এইচ বাই টু লেখা হলো, তার পাশাপাশি একটা ইন্টু টু আসলো, এই টুটা একটা ফ্রি টু, এটা 1/2 হিসাবে বাইরে চলে গেল ইন্টু লিমিট এইচ টেন, প্রথমে হলো সাইন এইচ বাই টু ডিভাইডেড বাই এইচ বাই টু। ঠিক আছে, আর এই পার্টটাতে দেখ এখানে কিন্তু এইচ এর জায়গায় জিরো বসালে অসংজ্ঞাত হচ্ছে না, এখানে এইচ এর জায়গায় জিরো বসালে এটাও cos x বাই টু আর এটাও cos x বাই টু, মানে cos স্কয়ার x বাই টু হয়ে যাচ্ছে। তাহলে আমরা ইনটু লিখবো 1 বাই cos স্কয়ার x বাই টু। ঠিক আছে, তাহলে এটা ইকুয়াল টু 1 বাই 2 1 বাই cos স্কয়ার x স্কয়ার x বাই টু, 1 বাই cos স্কয়ার মানে হচ্ছে sec স্কয়ার, তাহলে sec স্কয়ার x বাই টু ইনটু লিমিট h টেন্স টু 0 sin h বাই টু ডিভাইডেড বাই h বাই টু। এই অঙ্কটারও একই গল্প, কি যে sin h বাই h বাই টু তো চলে আসছে, কিন্তু লিমিট h টেন্স টু 0 যে আছে, তো আমরা কি করব মেইন ফর্মুলা থেকে এই h বাই টু পোর্শনটা আলাদা হয়ে যাচ্ছে, যার জন্য আমরা এই অঙ্কে z ইকুয়াল টু ধরবো h বাই টু। ঠিক আছে, ধরি ধরি z ইকুয়াল টু h বাই টু, এবং তারপরে আমরা লিমিট গুলো বের করব, যে h টু 0 হলে মানে h এর জায়গায় এই যে সম্পর্কটা ধরা হয়েছে এই সম্পর্কটার মধ্যে h এর জায়গায় 0 বসিয়ে দিলে z কত হচ্ছে 0, তাহলে z টেন্ডস টু 0 হচ্ছে। তাহলে অতএব 1/2 sec স্কয়ার x বাই টু ইন্টু লিমিট z টেন্ডস টু 0 sin z ডিভাইডেড বাই z, এটা ইকুয়াল টু 1/2 sec x বাই টু। তাহলে এটা তো ভ্যালু 1 হয়ে যাচ্ছে, ভ্যালু 1 মানে অ্যান্সার হচ্ছে 1/2 sec স্কয়ার x বাই টু। তাহলে আমাদের উত্তর হচ্ছে 1/2 sec স্কয়ার x বাই টু। তাহলে যদি y কোশ্চেন কি ছিল, y ইকুয়াল টু tan x বাই টু হলে ডিভাইড x কত হবে, তাহলে আমাদের ডিভাইড x পাওয়া গেল sec স্কয়ার x বাই টু, 1/2 sec স্কয়ার x বাই টু। ঠিক আছে, y যদি tan x হয় তাহলে tan x বাই টু হয়, তাহলে ডিভাইড x হয়ে যাবে sec স্কয়ার x বাই টু। এভাবে কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভের মান আমরা বের করতে পারি সংজ্ঞার সাহায্য নিয়ে। তো আজকে ক্লাসে আমরা অনেকগুলো আলোচনা করলাম, অলরেডি 8টা প্রবলেম ডিসকাশন হয়ে গেছে, আর 8টাই খুব গুরুত্বপূর্ণ।
ব্যাক টু অনলাইন। আচ্ছা, আচ্ছা আমার আওয়াজ আচ্ছা, আমরা আমাদের লাস্ট প্রবলেমে চলে এসেছি। এটাই আজকের মতো লাস্ট প্রবলেম। এটাও আমরা সংজ্ঞার সাহায্যে এফ ড্যাশ এক্স বের করবো। আওয়াজ শোনা যাচ্ছে? শোনা গেলে রেসপন্স করে দিয়ে অঙ্কটা স্টার্ট করে দিই। হ্যাঁ স্যার। গুড গুড, ঠিক আছে। তাহলে আমরা আমাদের লাস্ট প্রবলেম স্টার্ট করছি। এফ বলা আছে কজ অফ রুট এক্স হয়, তাহলে এফ ড্যাশ এক্স কি হবে? দুটো প্রবলেম আমরা পড়েছি। তাহলে এফ ড্যাশ এক্স এর সরাসরি সূত্র শুরু করব। এক্স ইকুয়ালস টু কি হবে? লিমিট, যেটা সূত্র h টেন্ডস টু 0, x এর জায়গায় h বসবে, তাহলে cos রুট x প্লাস h ব্র্যাকেটের মধ্যে রেখে মাইনাস cos রুট x h is equal to limit h tends to 0। উপায় নেই, উপরে নিচে তো h এর জায়গায় 0 বসানো, উপরে কি হচ্ছে cos c minus cos d। কারণ মনে আছে cos c minus cos d ফর্মুলা কি? Anyone? Cos c minus cos d? cos c minus cos d. 2 sin Cos c c minus plus cos d, yes. 2 sin d minus c by 2. Very No. good. D by 2 sin d minus c by 2. Then এটা হয়ে যাচ্ছে হ্যাঁ 2 sin c plus d by 2, that is root h plus root x 2 into sin d minus 2, that is root x minus root over x plus h by 2 whole divided by h। এটা হয়ে গেল, এটা ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু, আচ্ছা সর্বপ্রথম তো এই 2 তো একটা ফ্রি কনস্ট্যান্ট বেরিয়ে যাবে এটা লিমিটের বাইরে। আর এখানে দেখ কি করব আমরা, দুটোই সাইন চলে আসছে এই অঙ্কটার। এইখানে একটা ট্রিক আছে যে দুটোই তো সাইন, দুটোর মধ্যে এইচ আছে, বাই এইচ একটা এইচ আছে, তাহলে এই এইচটাকে আমি তো উত্তর হচ্ছে দ্বিতীয় সাইনটা। কেন? কারণ আমি চেক করব যে এইচ এর জায়গায় 0 বসালে কোন সাইনটার ভ্যালু 0 হয়ে যাচ্ছে, প্রথম সাইনটা না দ্বিতীয় সাইনটা। তোরা নিজেরাই চেক করে দেখ, তোরা যদি 0 বসিয়ে দিস ফার্স্ট সাইনটা কি 0 হয়ে যাচ্ছে নাকি সাইনটা 0 হচ্ছে? কি মনে হয় কোনটার মধ্যে এইচ এর জায়গায় 0 বসালে 0 হয়ে যাচ্ছে? সেকেন্ডেরটা, তাই তো? তো যেহেতু সেকেন্ড সাইনটা 0 হচ্ছে তাই এইচ কে রাখবো, ফার্স্ট সাইনটা নিচে রাখবো না। কারণ ফর্মুলাটা খেয়াল করে দেখ, আমাদের যে ছিল লিমিট x টেন্ডস টু 0 sin x by x ইকুয়াল টু 1, x এর জায়গায় 0 বসাই তাহলে উপরে যে ওর ভ্যালুও কিন্তু 0ই হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এমন সাইনকে চুজ করব যে যার ভ্যালু যাবে, ঠিক আছে, ভ্যারিয়েবল মানটার জন্য। তাহলে প্রথম সাইন যেটা আছে ওটা আলাদা হয়ে গেল, রুট এক্স প্লাস এইচ প্লাস রুট এক্স বাই এইচ বাই 2 এরকম হলো বাই 2। আর দ্বিতীয় সাইনটা এইচ সহকারে আলাদা হয়ে গেল, টেন্ডস টু 0 sin ব্র্যাকেট root x minus root over x plus h by 2 divided by h is equal to 2 into ফার্স্ট সাইনটার মধ্যে h এর জায়গায় 0 বসালে আমার কোনো অসুবিধা হচ্ছে না, অসংগত হচ্ছে না। তো অসংগত না হলে আমি h এর জায়গায় 0 বসিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে sin h এর জায়গায় 0 বসালে তা কি হচ্ছে root x plus root x divided by 2 হয়ে যাচ্ছে। h এর জায়গায় 0, h তো আর থাকছে না, root x plus root x divided by 2 হচ্ছে in h টেন্ডস টু 0। এখানে কি হচ্ছে দেখি, এখানে sin ব্র্যাকেট root x minus root over x plus h by h whole divided by, দেখ sin by h কেন বললাম, সরি, by 2 whole divided by, দেখ সাইন এর ভেতরে যেটা আছে আমার তো ডিভাইডেড বাই ওই জিনিসই লাগে, তো আমি এটাকেই লিখে দিব ভেতরে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তারপরে এইটার কি হবে, কোশ্চেন হচ্ছে যে অলরেডি তো একটা এইচটা, তাহলে হবে এটা কি? তাহলে আমরা এটাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে জিনিসটাকে এভাবে লিখবো, মাইনাস এক্স প্লাস এইচ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই এইচ, এভাবে
ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে দেওয়া হলো, ঠিক আছে? এভাবে আমরা জিনিসটাকে অ্যাডজাস্ট করে দিলাম। তাহলে সাইনের ভেতরে যেটা আছে ডিভাইডেড বাই ওটা লেখা হলো, ইনটু অ্যাডজাস্ট করার জন্য আমরা রাশি মানে ওই এক্সপ্রেশনটাকে লিখে বাই দিলাম। এতে পুরো জিনিসটা ক্যান্সেল আউট হয়ে আলটিমেটলি সাইন অফ দিস থিং ডিভাইডেড বাই এইচ পড়ে থাকলো, আমার অসুবিধা হচ্ছে না। কিন্তু এভাবে লেখাতে আমাদের কি হলো, সাইন এক্স বাই এক্স এই সূত্রটাও চলে আসছে, তাই না? তো এটা ইকুয়াল টু 2 ইন্টু সাইন 2 ইন্টু সাইন ব্র্যাকেটে রুট এক্স প্লাস রুট এক্স মানে 2 রুট এক্স বাই 2 মানে শুধু রুট এক্স, ক্যালকুলেশন করে দেখ, রুট এক্স প্লাস রুট এক্স দ্যাট ইজ 2 রুট এক্স ডিভাইডেড বাই 2 মানে রুট এক্স ইনটু লিমিট h টেন্ডস টু 0। আচ্ছা এখন আবার লিমিট সেপারেশন হবে, কোনটা নিয়ে একটা লিমিট আর দ্বিতীয়টা নিয়ে আরেকটা লিমিট। তাহলে সাইন ব্র্যাকেট root x minus root over x plus h divided by 2 by root x minus root over x plus h divided by 2 into আরেকটা লিমিট সেপারেশন হয়ে গেল, লিমিট h tends to 0, এখানে root x minus root over x plus h divided by 2h। ফার্স্ট এর ভেতরে যেটা আছে ওটাকে তো z ধরতেই হবে, কিছু করার নেই, তাই ধরি z equal root x minus root over x plus h divided by 2, এটাকে z ধরা হলো। h tends to 0 হলে, কারণ কোশ্চেনে h tends to 0 বলা আছে, z tends to কত হচ্ছে দেখতো, h এর জায়গায় 0 z equal to কত পাওয়া যাবে এই রিলেশনটার মধ্যে, h এর জায়গায় যদি 0 তাই তো z tends to 0 হয়ে যাচ্ছে গেল। তাহলে পরে therefore আমরা লিখবো therefore আচ্ছা এটা উপরে দিকে লিখি, তাহলে এটা হচ্ছে 2 দাঁড়া এক সেকেন্ড সাইড দিয়ে লিখতে থাকি, is therefore 2 sin ব্র্যাকেটে root x into limit x tends to 0 বলা ছিল, ওটাকে লিখবো z tends to 0 sin x minus root over এটা divided by 2, তাহলে এটা হয়ে গেল z divided into limit। আচ্ছা কেউ বলতে পারবি এখানেও তো আমি এখনো h এর জায়গায় 0 বসাতে পারবো না, এই সেকেন্ড পার্টটার মধ্যে এই জায়গাটার মধ্যে, এখানে তো h এর জায়গায় 0 বসাতে পারছি না, তো আমি করি কি, এটাকে সেকেন্ড পার্টটাকে কি করা যেতে পারে, এনিওয়ান? লিমিটের কনসেপ্ট জানতে, একদম ঠিক, কর্ণী নিরসন। তো আমরা এটাকে করব কর্ণী নিরসন, দ্যাট ইজ root x minus root over x plus h, তার সাথে গুণ লাগাবো কত root x over x plus h, ঠিক আছে, ডিভাইডেড বাই 2h into root x plus root over x plus h, এটা is equal to তাহলে 2 sin of root x into এটা তো 1 হয়ে গেল into limit h tends to 0, উপরে দেখ গুণ করলে কি আসছে root x গুণ হয়ে x মানে a plus b into a minus b, a square minus b square ফর্মুলা অ্যাপ্লাই হবে, আর এটার উপর থেকে রুটটা চলে যাবে, তাহলে শুধু উপরে থাকবে x plus h divided by 2h into root x plus root over x plus h is equal to 2 sin root x into limit h tends to 0, x কেটে যাচ্ছে, উপরে শুধু মাইনাস h পড়ে থাকছে, 2h into root over x plus root x plus root over x plus h, এখানে দেখ h ও কেটে যাচ্ছে, উপরে হচ্ছে -1, তাহলে ওই -1টা এবং বাই 2টা দুজনকে বের করে দিই, তাহলে -2/2 sin of root x into limit h tends to 0 1 by root x plus root over of x plus h। এখন কি h এর জায়গায় 0 বসানো যায়, কি বলিস? 0 কি অসংখ্যাত হয়ে যাচ্ছে, h এর জায়গায় 0 বসানো অসংখ্যাত হচ্ছে না, তাহলে আমরা ইজিলি এখানে এখন h এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, তাহলে sin of root x into 1/2 root x হয়ে যাচ্ছে, তাহলে এটা ইকুয়াল টু আমাদের ফাইনাল হচ্ছে sin of root x divided by 2 root x, তাহলে এটা হয়ে যাচ্ছে ডেরিভেটিভটা। তাহলে এভাবে আমরা অপেক্ষকটার ডেরিভেটিভ পেয়ে গেলাম। অপেক্ষকটা কি দেওয়া ছিল, অপেক্ষকটা দেওয়া ছিল cos root x, cos root x এর ডেরিভেটিভ বের করতে বলা হয়েছিল।
তো cos root x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin root x ডিভাইডেড বাই 2 root x, মাইনাস sin root x ডিভাইডেড বাই 2 root x। এবং এইটা বের করা হলো কার সাহায্যে? সংজ্ঞার সাহায্যে। তো এইভাবে আমরা কোনো একটা অপেক্ষকের ডেরিভেটিভ বের করে থাকি। আমরা আজকে তিন ধরনের এটাতে- প্রবলেম, তিনটা টাইপের প্রবলেম। বল। স্যার বলছিলাম মানে sin root x by 2 root x যেটা আছে, তো এটাকে তো আবার sin x by x আকারে লেখা যাবে। মানে root x কে যদি আমি z কিন্তু আমি এখন জেড ধরবো কেন? আমার তো লিমিট চলে গেছে, ও আচ্ছা লিমিট ঠিক তো আর আছে। নেই না, বুঝতে পারলি? লিমিট থাকলে পরে তখন জেড এর গল্প আসতো, কিন্তু লিমিট যেহেতু চলে গেছে এটাই আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, যেই লিমিট চলে গেল মানে কোন লাইনে বলতো, কোন লাইনে সব লিমিট চলে গেছে? এই লাইনটার মধ্যে সব লিমিট চলে গেছে। তো এই লাইনটা না, এর পরের লাইন, এই লাইনটার মধ্যেই সব লিমিট চলে গেছে। কিন্তু এটাকে এখন আমরা সিম্পলিফাই করে লিখতে পারি, ওই জন্য যতক্ষণ না সিম্পলিফিকেশনটা শেষ হচ্ছে ততক্ষণ আমরা কন্টিনিউশন রাখলাম। ঠিক আছে, এইভাবে অঙ্কটা হলো। তো এই হলো ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ডিফারেন্সিয়েশনের উপর সব ধরনের প্রবলেম আলোচনা হয়ে গেল। পরের দিন আমরা করব হচ্ছে প্র্যাকটিস টেস্টের উপর। আর এখনো অব্দি তোরা যতগুলো টেস্ট দিয়েছিস আমার কাছে, সেই টেস্ট গুলোর উপর মধ্যে থেকে যতগুলো আমরা ডিফারেন্সিয়েশনের প্রবলেম পেয়েছিলাম, সেই ডিফারেন্সিয়েশনের প্রবলেম গুলোকে আমরা ডিসকাশন করব বা সলভ করব একই দিনে। ঠিক আছে, তো এটা কালকের শিডিউল, নেক্সট ক্লাসের শিডিউল আর কি। এবং তারপরে দুটো ক্লাস নিব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাতে। তো এইভাবে আমি গ্রুপের মধ্যে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে শিডিউলটা পাঠিয়ে দিয়েছি। তো সেই শিডিউলটা আমরা ফলো করব এবং ফলো করে আমরা ডিফারেন্সিয়েশনের উপর সব ধরনের জিনিস করে রাখবো, যাতে ডিফারেন্সিয়েশন আমাদের ভালোভাবে রেডি হয়ে থাকে। এবং তোরা প্রিভিয়াস ইয়ার যখন আমি করাবো, প্রিভিয়াস ইয়ার করার সময় তোরা অবজার্ভ করিস যে প্রিভিয়াস ইয়ার 2015 থেকে শুরু অব্দি যে কোশ্চেন গুলো এসছে সেই ডিফারেন্সিয়েশন থেকে, সেই কোশ্চেন কিরকম ধরনের কোশ্চেন, মানে আমরা যে স্ট্যান্ডার্ডের কোশ্চেন করলাম সেরকম, নাকি তার থেকেও বেশি কঠিন, নাকি তার থেকে তুলনামূলক সহজ, তোরা নিজেরা যখন দেখবি তখনই বুঝতে পারবি। তার মধ্যে কিছু কিছু কোশ্চেন আমি বাদ দিয়েছি, বিকজ যে প্রবলেম গুলো অলরেডি করে ফেলেছি সেগুলো বাদ আছে। ঠিক আছে, বাকি যেগুলো করানো হয়নি শুধুমাত্র সেই প্রবলেম গুলোই আলোচনা করবো। তো সেগুলো স্ট্যান্ডার্ড তোরা দেখলে পরেই বুঝতে পারবি। তো আজকে নেক্সট ক্লাসে আমরা ফার্দার আরো জিনিস নিয়ে ডিসকাশন করবো। ঠিক আছে।